দেখো দর্পণের প্রকারভেদ তুমি যদি দেখো তাহলে মনে পড়বে যে প্রথম আমরা করেছিলাম কিন্তু কি না, যেটা প্লেন মিরর যেটা আমরা পড়েছিলাম, যে যেখানে তোমার মনে আছে নিশ্চয়ই 360 ডিগ্রি বাই থিটা কতগুলো প্রতিবিম্ব তৈরি হয়, এগুলো পড়েছিলাম। এছাড়া আরও দুটো দর্পণ সম্পর্কে আমরা পড়ব, যে দুটোই কিন্তু হচ্ছে গোলীয় দর্পণ বা বৃত্তীয় দর্পণের দুটো ভাগ। কি কি? একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ আর একটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এখন প্রশ্ন হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ বুঝবো কি করে আমরা? কিচ্ছু না, একটা চামচ নিয়ে এসো রান্নাঘর থেকে। দেখো চামচের একটা দিক দেখবে ভেতর দিকে ঢুকে আছে, আর একটা দিক দেখবে উল্টো দিকে উঠে আছে। জাস্ট ঘুরিয়ে নাও। যখন তুমি চামচের যে দিকটা দেখবে উঠে আছে, যেটা আমি বলছি উঠে আছে, সেই দিকটাকে আমরা কি বলবো? কনভেক্স সারফেস বা বাংলায় বলে উত্তল অংশ। এবং যে দিকটা নেমে আছে সেদিকটাকে আমরা কি বলবো? আমরা সেটাতে বলবো কনভেক্স সারফেস। যে যেখানটা আমরা দেখলাম সেখানটাকে তুমি যদি তোমার মুখের সামনে ধরো, কিরকম দেখবে? দেখবে একটা সোজা সোজা একটা তোমার নিজের মুখের ছবি বা সোজা একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। এবার তুমি যদি এই যে যেখানটা গর্ত আছে সেই দিকটা কি বলছি আমরা? সেটাকে আমরা বলি কনকেভ সারফেস বা বাংলায় যাকে আমরা বলি হচ্ছে অবতল দর্পণ। ঠিক ওটাকেও তুমি যদি তোমার মুখের সামনে ধরো, কি দেখবে? দেখবে তুমি তোমার মুখের ছবি তো দেখতে পাচ্ছ, কিন্তু সেটা কিন্তু উল্টো ছবি দেখতে পাচ্ছ। তাহলে মানে একটা কথা কি বুঝে গেলে? যে অবতল দর্পণ হলে তুমি উল্টো ছবি দেখতে পাচ্ছ, আর তুমি যদি উত্তল দর্পণ দেখো মানে উঠে আছে, তাহলে তুমি সোজা জিনিস দেখতে পাচ্ছ। এত অব্দি তো ক্লিয়ার? তাহলে গোলীয় দর্পণ যে যাকে, তার মানেটা কি, সংজ্ঞা কি বলছে? সংজ্ঞা বলছে যে প্রতিফলক পৃষ্ঠ যখন কোনো গোলকের অংশ বিশেষ এবং সেখানে আলোর কি করছে? নিয়মিত প্রতিফলন করছে, মানে I ইকুয়ালস টু আর। মনে আছে তো? প্রতিফলন কোণ আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। এই জিনিসটা কিন্তু সমতল দর্পণের সঙ্গে সঙ্গে গোলীয় দর্পণেও একই সূত্র মেনটেন হবে, প্রতিফলন কোণ ইকুয়ালস টু আপতন কোণ। তাহলে গোলীয় দর্পণে যে দুটো পার্ট আমরা দেখলাম, কি একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা কি দেখলাম যেটা হচ্ছে উত্তল দর্পণ। তফাৎটা কি দেখো, এখানে একটা খাড়া খাড়া জিনিস দেখতে পাচ্ছ। যখন আমাদের যেখানটা যেদিকটা তোমার যেখানে আলোটা প্রতিফলিত হচ্ছে, তার মানে এই যে অংশটা, দাঁড়াও তোমাদের একটু হাইলাইট করে দিই, এই যে অংশটা যেখানটা আলোটা প্রতিফলিত হচ্ছে, সেই জায়গাটা যদি এরম নিচু মতন হয় মানে ভেতরের দিকে হয়, তখন সেখানটা হয়ে যাচ্ছে আমাদের অবতল দর্পণ, তাই না? তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের অবতল অংশ। এখানটা কি হচ্ছে? আলো প্রতিফলিত করেছে, এদিকে একটা অবজেক্ট বা বস্তু রেখেছি, সেখান থেকে আলো আসছে, এখানে প্রতিফলিত হয়ে কিন্তু চলে যাচ্ছে। ঠিক সেভাবে তাহলে এই দিকটা কি? এই দিকটা হচ্ছে আমাদের পলিশড সারফেস, মানে এখানে আলো কি হয়ে যাচ্ছে? আলো এই জায়গাটাতেই কিন্তু প্রতিফলিত হচ্ছে, অবতল অংশে আলো প্রতিফলিত হচ্ছে, সেই জন্য আমরা কি বলছি? অবতল দর্পণ। উত্তল দর্পণটা দেখে নাও, চামচের উল্টো দিকটা যে দিকটা উঠে আছে, তার মানে এখানে আলোটা কোথায় প্রতিফলিত হচ্ছে? উঠে আসা অংশে কিন্তু আলো প্রতিফলিত হচ্ছে, উঠে যে অংশে সেই জায়গাটাতে। এইখানটা কিন্তু উঠে আসা অংশটা হচ্ছে পলিশড সারফেস বা পালিশ করা সারফেস, এবং আলো কিন্তু এইখানটাতে উত্তল জায়গাতে প্রতিফলিত হচ্ছে। তাহলে ম্যাম এই যে প্রতিফলক তলের বিপরীত দিকে সেখানে কি থাকে? সেখানে কিন্তু রূপা বা যেটাকে আমরা বলি সিলভার, তার একটা পাতলা আস্তরণ দেওয়া থাকে, এবং সেই আস্তরণটাকে যদি প্রোটেক্ট করার জন্য আমাদের আর একটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে রেড লেডের একটা প্রলেপ দেওয়া থাকে, দ্যাট ইজ Pb3O4। এর প্রলেপ দেওয়া থাকে এই আয়নার উল্টো দিকটাতে, রূপোর ওপর এই লেডের প্রলেপ দেওয়া থাকে। তাহলে উত্তল অবতলটা তো কিছুটা আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা আসছি, তাহলে দেখো গোলীয় দর্পণ কি আসলে গোলকের অংশ? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের প্রশ্ন করে। দেখো প্রথম আমরা অবতল দর্পণ দেখছি। অবতল দর্পণে কি দেখছি? এই যে নিচু জায়গাটাতে আলো প্রতিফলিত হচ্ছে, বেশ কথা। তাহলে এই যে দর্পণটা দেখছি,
সেটাকে তুমি যদি এক্সটেন্ড করো, তুমি যদি আরও ভালো করে দেখো, কি দেখবে? দেখবে সেটা কিন্তু একটা সম্পূর্ণ বৃত্ত বা গোলকে পরিণত হচ্ছে। এবং যখন বৃত্ত বা গোলক রয়েছে তার তো একটা কেন্দ্রবিন্দু থাকবে ভাই, সেই কেন্দ্রবিন্দুটাকেই আমরা কিন্তু বলবো হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার, বা যাকে আমরা বলবো আমাদের বক্রতা কেন্দ্র। তার মানে এই যে সি দিকবিন্দু দেখতে পাচ্ছ, এই সি হয়ে যাচ্ছে আমাদের কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি? বক্রতা কেন্দ্র আর কিছুই নয়, গোলীয় দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের যে কেন্দ্র তাকে আমরা বলে দিচ্ছি বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ দ্য কার্ভেচার। বেশ কথা, ঠিক আছে। এরপর কি আছে? এরপর আছে আমাদের মেরু বা পোল। পোল কাকে বলছি? এই যে বৃত্তটা এতক্ষণ ধরে আমি দেখছি, যে বৃত্তটা আমি এতক্ষণ ধরে দেখছি, যে এম ওয়াই এম ড্যাশ, এই যে বৃত্তটা দেখছি, সেই বৃত্তটা যে মধ্যবিন্দু, সেই যে মধ্যবিন্দু, তাহলে এম ওয়াই এম ড্যাশটা হচ্ছে প্রতিফলক তল। আলো এইভাবে এসে প্রতিফলিত এদিকে যাচ্ছে, এভাবে প্রতিফলিত এদিকে যাচ্ছে, যাবে আর কি। তাহলে এই যে বিন্দুটা পি, যেটা এই এম ওয়াই এম ড্যাশ প্রতিফলক তলের মধ্যবিন্দু, সেটাকে আমরা কি বলছি? বলছি আমরা পোল বা মেরু। পি ইকুয়ালস টু মেরু। ওকে, নেক্সট কি দেখবো? দেখবো প্রধান অক্ষ। প্রধান অক্ষ মানে কি? জেট বিন্দুটা, যে আমাদের এই যে বক্রতা কেন্দ্র মানে সি, এবং এই যে পোল বা মেরু, সেটাকে যদি আমরা একটা লাইন দিয়ে সংযোগ করি বা একটা লাইন দিয়ে যোগাযোগ ঘটাই, তাহলে যে অক্ষটা তৈরি হয় তাকে আমরা কি বলি? প্রিন্সিপাল অ্যাক্সিস, বা যাকে আমরা একটা বলতে পারি প্রধান অক্ষ। প্রধান অক্ষ এক্স ওয়াই। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই তিনটে জিনিস তোমরা জেনে রাখো। আর একটা দেখো, এখানে এফ বলে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি পরবর্তীকালে আসছি, ঠিক আছে? সেম জিনিস তুমি এবার উত্তল দর্পণে দেখো। উত্তল দর্পণ কি? উত্তল দর্পণে যে দিকটা উঠে আছে সেই দিকটাতে আলো প্রতিফলিত হবে, আলো আলো এভাবে আসবে, এসে এভাবে ছিকড়ে চলে যাবে আলোটা, তাই না? প্রতিফলিত হবে। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? আগে বলি সেন্টার অফ দ্য কার্ভেচার বা বক্রতা কেন্দ্র কোনটা? উত্তল দর্পণটিও যে গোলকের অংশ, সেই গোলকের যে মধ্যবিন্দু বা কেন্দ্র, তাকে আমরা কি বলবো? সেন্টার অফ দ্য কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। উত্তল দর্পণটি যে দর্পণ এম, এখানে পি এম ড্যাশ, এই যে দর্পণটি, এই দর্পণটির যে মধ্যবিন্দু বা প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, দ্যাট ইজ পি, সেটাকে আমরা কি বলবো? মেরু বলবো। এবং এই পি এবং এই যে সি, এই দুটোকে যে রেখা যোগ করে তাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ বা এক্স ওয়াই বলবো। ওকে, এই তিনটে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা আমরা আসবো, তাহলে আলো প্রতিফলিত হয় কিভাবে? আগের ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি আলো প্রতিফলনের আলোর যে রশ্মিগুচ্ছ থাকে, তার তিন ধরনের রশ্মিগুচ্ছ হয়। কি কি? একটা হতে পারে সমান্তরাল রশ্মিগুচ্ছ, নিশ্চয়ই আগের ক্লাস যারা ফলো করেছো দেখেছো। আর একটা হতে পারে কি? অপসারী আলোক রশ্মিগুচ্ছ, মনে আছে? আর একটা কি হতে পারে? অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, মনে আছে নিশ্চয়ই। তাহলে আলো যখন কোনো প্রতিফলক তলের ওপর বা গোলীয় দর্পণের ওপর পড়বে, তখন এই তিনটে রকম ভাবে পড়তে পারে, ঠিক আছে? তিনটে রকম ভাবে পড়তে পারে। প্রথমে আমরা দেখব যদি সমান্তরাল আলোক রশ্মি পড়ে। এটা কি দর্পণ? এটি একটি অবতল দর্পণ। ছবি দেখেই বুঝতে পারছো। কেন না? আলোটা কিন্তু, আলোক রশ্মিগুলো পড়ছে কোন দিকে? ভেতরের দিকে ঢুকে যেখানটা আছে। যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো পড়ছে, তখন কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু এই প্রতিফলক তলের ওপর আপতিত হওয়ার পর তারা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। প্রধান অক্ষ ওপর একটা নির্দিষ্ট বিন্দুকে যে বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দুকে আমরা কি বলবো? সেই বিন্দুটাকে আমরা বলবো এফ বা মুখ্য ফোকাস বা ফোকাস। ঠিক আছে, অবতল দর্পণে আপতিত হলো, দিয়ে তাহলে এইখানে কি হচ্ছে? যে গিয়ে মিলিত হচ্ছে অবতল দর্পণে। এবার দেখো, যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো, এখানে তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়েছিল প্রতিফলক তলের ওপর, যদি না হতো, যদি রশ্মিগুচ্ছগুলো সমান্তরালই হতো কিন্তু তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে না, তারা নিজেদের মধ্যে সমান্তরাল হচ্ছে, তাহলে কি হতো? তাহলেও তারা কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হতো, কিন্তু সেটা প্রধান অক্ষের ওপর হতো না।
তারা যেখানে মিলিত হতো সেখানটাকে যদি আমরা একটা তল কল্পনা করে নিতাম, তাহলে সেই তলটাকে আমরা বলতাম যে সেই তলের ওপর ফোকাসও কিন্তু থাকতো। সেই তলটাকে আমরা কি বলবো? এই তলটাকে আমরা বলি হচ্ছে ফোকাস তল। এটা গেল আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় কিন্তু নিজেদের মধ্যে সমান্তরাল রশ্মিগুলোর আপতন হলে কি হবে। এবার দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি জিনিসটা হয়ে যাচ্ছে, দেখো কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো প্রতিফলকের ওপর আপতিত হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল, আপতিত হওয়ার পর তারা কি হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত কিন্তু হচ্ছে না। কিন্তু যদি আমরা পেছন দিকে ভাবি তাহলে মনে হবে যে তাদের যদি আমরা প্রতিফলিত রশ্মিগুলোকে যদি পেছন দিক দিয়ে টানি তাহলে তারা মনে হবে যে তারা প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে গিয়ে হয়তো মিলিত হতো মনে হতো। সেইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের উত্তল দর্পণের ফোকাস। এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তল দর্পণের ফোকাস। এখানে কিন্তু মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। সেম জিনিস তুমি যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে নয়, তাহলে তারা যে বিন্দুতে গিয়ে মিলিত হতো বলে মনে হতো সেইটাকে আমরা যদি একটা তল কল্পনা করে নিই, সেই তলটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে উত্তল দর্পণের ফোকাস তল। সমতলটা হয়ে গেল। যদি অপসারী আলোক রশ্মিগুচ্ছ আপতিত হতো তাহলে কি হতো? যদি অপসারী আলোক রশ্মিগুচ্ছ আপতিত হতো তাহলে দেখো এইখান থেকে আলোক রশ্মিগুলো কি হচ্ছে অপসারী, এই যে চারদিকে ছড়িয়ে পড়ছে, অপসারী মানে ছড়িয়ে পড়ছে। তাহলে যখন ফোকাস থেকে যখন আলোক রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে তারা প্রতিফলিত হয়ে কি হচ্ছে? তারা কিন্তু প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে। এবং দেখো তুমি যে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ রয়েছে তার সঙ্গে কিন্তু সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক এর আগেরটার উল্টো, একদম আগেরটার উল্টো। একবার তোমরা করে দেখে নাও, ঠিক এইখানে এভাবে গিয়ে এভাবে মানে মিলিত হয়েছিল, এখানে ঠিক তার উল্টোটা হচ্ছে একদম। এবার দেখো গোলীয় দর্পণে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ যদি প্রতিফলিত হতো কি হতো? তাহলে হতো যেটা, যদি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আপতিত হতো মানে মনে হচ্ছে না রশ্মিগুলো এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, তাই তাকে আমরা অভিসারী বলি। তাহলে আলটিমেটলি উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কিন্তু তারা মিলিত হচ্ছে না, তারা যদি আমরা এখানে প্রতিফলিত হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এদিকে একটা পেছন দিকে টানতাম তাহলে মনে হতো তারা হয়তো ফোকাসের ওপর গিয়ে মিলিত হতো। তারাও কিন্তু কি হচ্ছে গোলীয় দর্পণে উত্তল দর্পণে মুখ্য ফোকাসের দিকে যে অভিসারী রশ্মিগুচ্ছ দর্পণের যে প্রতিফলক তল রাখছে তার সঙ্গে সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এই দুটো আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যেটা দেখব গোলীয় দর্পণের অবতল এবং উত্তলের ক্ষেত্রে সমীকরণটা দেখব। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো প্রথম আমরা কি দেখব, আমাদের একটা অবজেক্ট আছে এখানে বস্তু, এটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ এবং এটা হচ্ছে অবতল দর্পণ। আমাদের পরীক্ষাতে অবতল দর্পণ নিয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে। ভেতর দিকে ঢুকে আছে, এই দিকটা হচ্ছে আমাদের কি প্রতিফলক তল, প্রতিফলক তল। তাহলে এটা একটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট হলো ওকে। এবার অবজেক্ট থেকে একটা আলোক রশ্মি এখানে গেল, আপতিত হলো এবং আপতিত হয়ে আবার প্রতিফলিত হয়ে চলে গেল। এখান থেকে আপতিত হলো, আপতিত হয়ে প্রতিফলিত হয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে সেখানে ইমেজটা কোথায় ফর্ম হয়েছে? এখানে একটা ইমেজ ফর্মেশন হয়েছে। এই যে ইমেজটা ফর্মেশন হয়েছে, এই যে দুটো রশ্মি যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? সেই জায়গাটাকে আমরা কি বলবো? ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু, যেটা একটু আগে তোমাদেরকে বলেছি। প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? যেটা এই মাঝখান দিয়ে গেছে। এখানটা কি আছে? প্রতিফলক তলের মাঝখানে এখানে কি থাকবে? এখানে পি থাকবে, দ্যাট ইজ পোল বা মেরু থাকবে। বস্তু এখানে রয়েছে অবজেক্ট এবং এটা হচ্ছে পোল বা মেরু। তাহলে এই যে পোল থেকে বস্তু অবধি যে দূরত্ব তাকে আমরা কি বলে ডিনোট করি? তাকে আমরা ইউ বলে ডিনোট করি। ইউ হচ্ছে বস্তু দূরত্ব। কোথা থেকে দূরত্ব?
বস্তুর পোল থেকে, মেরু থেকে সবসময় কিন্তু দূরত্ব মাপা হয়। পোল থেকে বস্তুর যে দূরত্ব তাকে আমরা কি বলছি? বস্তু দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? এইখানে তৈরি হয়েছে। তাহলে পোল থেকে প্রতিবিম্ব অবধি যে দূরত্ব তাকে আমরা কি বলি? ভি বলি। ভি মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি। নেক্সট যেটা আমাদের দেখবো, দেখো তাহলে ফোকাস দূরত্ব কোনটা? পোল থেকে, এই যে পোল, এই যে লাইনটা পোলটাকে ডিনোট করেছে, লম্বা লাইনটা, পোল থেকে ফোকাস অবধি যে দূরত্ব তাকে আমরা কি বলছি? ফোকাস দূরত্ব বা এফ। এফ ইকুয়ালস টু কি? ফোকাস দূরত্ব। ফোকাস কি বলেছি? যেখানে প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত হবে বলে মনে হচ্ছে, তাকে আমরা ফোকাস বলি। তাহলে এখানটা হচ্ছে পোল, দেখো বলেছি, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট, এটা হয়ে গেল আমাদের ইমেজ, এটা হচ্ছে আমাদের বস্তু দূরত্ব, এটা হয়ে গেল আমাদের প্রতিবিম্ব দূরত্ব, এটা হয়ে গেল আমাদের, এই দুটো হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা হলো। তাহলে এরপর আমরা দেখব জিওমেট্রিক অর এসআই সাইন কনভার্সন। তার আগে আমরা যেটা জানবো যে গোলীয় দর্পণের অবতল এবং উত্তলের সমীকরণ কি হয়, যেটা তোমাদের পরীক্ষাতে আসে এবং তোমরা পরীক্ষাতে গোলাও প্রচন্ড পরিমাণে ভয় পাও যে কি হচ্ছে। এরপর আর প্রবলেম হবে না, দেখে নাও। তাহলে আমরা মেরু থেকে সবসময় মনে রাখবে যে দূরত্ব মাপা হয় কিন্তু মেরু থেকে। বস্তু দূরত্ব কত? ইউ। প্রতিবিম্ব দূরত্ব কত? ভি। এবং দর্পণের ফোকাস দূরত্ব কত? এফ। যদি হয় তাহলে গোলীয় দর্পণের সমীকরণ হবে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। এইটা অবধি মনে রাখো। এখন এইটা অবধি মনে রাখো, বাকিটা আসছি। তাহলে এত অবধি তো এটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণের সমীকরণ। তাহলে গোলীয় দর্পণে ম্যাম 2/r কেন লিখেছেন? কারণ এই যে আর এরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে দেখো, দেখো গোলীয় দর্পণে ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে এবং এই দিয়ে অঙ্কও আসে। কি সম্পর্ক সেটা? এটা হচ্ছে একটা দর্পণ, ঠিক আছে, আমি জাস্ট এমনি ছবি দেখিয়েছি। কি দর্পণ দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এটা সি। সি মানে হচ্ছে এখান, এই যে দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের যে কেন্দ্র বিন্দু সেটা হচ্ছে সি। তার মানে সি এখানে হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ দ্য কার্ভেচার। ওকে, তাহলে এই যে সি আর এই যে পি দেখতে পাচ্ছ, পি মানে কি? পি মানে হচ্ছে মেরু। পি মেরু থেকে বস্তুর যে কেন্দ্র, সরি দর্পণের যে যে বৃত্তের অংশ তার যে কেন্দ্র, এর যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? আর দিয়ে ডিনোট করি। আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আর এই যে ও বিন্দু থেকে আলোক রশ্মি এসে এফ দিয়ে চলে গেছে, যদি আলোক রশ্মি আসতো তারাও কিন্তু এফ দিয়ে যেত। যে বিন্দুতে মিলিত হচ্ছে এখানে, সেটাকে আমরা কি বলি? ফোকাস বলি, এফ বলি। তাহলে এখানে এফ হচ্ছে ফোকাস, এবং এফ থেকে পি যে দূরত্বটা তাকে আমরা কি বলি? স্মল এফ বলি, যেটা একটু আগে বলেছি। তার মানে স্মল এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, স্মল এফ মানে ফোকাস দূরত্ব। এদের মধ্যে যে এফ এবং আর এর মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে সব সময় ফোকাস সবসময় বক্রতা ব্যাসার্ধে অর্ধেক হবে। ছবি দেখেও বুঝতে পারছো, দেখো আরটা এত বড়, এফটা এইটুকু। এফ ইকুয়ালস টু আর বাই টু, এটা সবসময় হবে, বা আর ইকুয়ালস টু 2f। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। যখনই 1/f হচ্ছে, এফ মানে কি? এফ মানে আর বাই টু, দ্যাট ইজ 2/r। এবার নিশ্চয়ই বুঝে গেছো কেন আমি রিলেশনটা বলেছি, বুঝে গেছো? তাহলে এই দুটো রিলেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্নও আসে। আশা করি আর কোনো সমস্যা তোমাদের এখান থেকে হবে না। এবার যেটা আমরা যাব দেখো, সেটা হয়ে যাচ্ছে আমাদের জিওমেট্রিক সাইন কনভার্সন। একবার দেখে নাও, চলো।
খুব খটোমটো দেখতে লাগছে আমি জানি, আমি সোজা করে জিনিসটা বলছি, এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। সিম্পল লজিক আছে। বাঁদিকের যে ছবিটা তোমার কাছে আছে সেটা কি? সেটা হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আর এইটা যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে একটা উত্তল দর্পণ। সবসময় মনে রাখবে, যদি ওপরের দিকে যা হবে, যে এই যে দর্পণ, এই যে দর্পণের বাঁ দিকে যা যা হবে সবসময় সেটা কি হবে? নেগেটিভ হবে। একদম চোখ কান বুঝে নেগেটিভ। দর্পণের ডান দিকে যা যা হবে চোখ কান বুঝে পজিটিভ হবে, চোখ কান বুঝে। উত্তল দর্পণের ক্ষেত্রে এদিকে যা যা হবে নেগেটিভ হবে, এদিকে যা যা হবে পজিটিভ হবে। তাহলে মজার কথা দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে সি মানে কি? আমরা আগেই জানি সি মানে বক্রতা কেন্দ্র, তাই তো? তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কি? পজিটিভ না নেগেটিভ? দেখো নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ লিখলাম। অবতল দর্পণের ক্ষেত্রে এফ মানে কি? ফোকাস। এফ কি হচ্ছে? নেগেটিভ না পজিটিভ? তোমরা বলো। নেগেটিভ, ঠিক আছে ম্যাম, বুঝে গেলাম। বস্তুকে আমরা কোথায় রাখি সাধারণত? সবসময় আমরা বস্তুকে এরকম জায়গাতে রাখি, দর্পণের সামনে তো রাখি। বস্তু থেকে পোল, এটা হচ্ছে পোল, বলে যখন আমরা বস্তুকে পোল থেকে যে দূরত্বটা মাপি সেটা কি মাপি? ইউ বলে মাপি। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব সবসময় কি হবে? পজিটিভ না নেগেটিভ? বাঁদিকে আছে ম্যাম নেগেটিভই হবে। বুঝে গেলাম, ঠিক আছে ম্যাম। এবার উত্তল দর্পণটা দেখান, চলো দেখছি। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে আছে ভাই? এই দিকে আছে। তাহলে এক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র পজিটিভ না নেগেটিভ বলো? পজিটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস পজিটিভ না নেগেটিভ ম্যাম? ফোকাসও নেগেটিভ, পজিটিভ ম্যাম, কারণ এদিকে আছে, প্লাসের দিকে আছে। উত্তল দর্পণে ম্যাম বস্তুকে কোথায় রাখি? বস্তুকে তো ভাই এখানেই রাখি। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, পোল থেকে যে বস্তুর যে দূরত্ব সেটা কি হবে? ইউ। সেটা কিন্তু সব সময় নেগেটিভ হবে। বস্তু দূরত্ব অবতল দর্পণ বলো উত্তল দর্পণ বলো সব সময় কিন্তু নেগেটিভ হবে। প্রতিবিম্ব দূরত্ব কোথায় হবে সেটা আমরা পরে জানছি, আগে প্রতিবিম্বটা দেখি তারপর জানবো। এত অব্দি ক্লিয়ার কিনা বলো? এত অব্দি বোঝা গেছে কিনা কেন? তাহলে এটা হয়ে গেল আমাদের অবতল উত্তল দর্পণের বাঁ দিকে যা হবে সব নেগেটিভ, ডান দিকে যা হবে সব পজিটিভ। ওকে, এবার আমরা যাচ্ছি দেখো পরেরটাতে। এইটা আমাদের হয়ে গেছে। ওকে চলো, রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। ম্যাম এটা আবার কি একটু বলে দিন। ম্যাগনিফিকেশন হচ্ছে কোনো ধরো একটা বস্তু, হাই এইচ ও মানে কি? এইচ ও মানে হচ্ছে বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা বা হাইট। এইচ আই মানে কি? এইচ আই মানে কি? এইচ আই মানে হচ্ছে ইমেজের হাইট বা প্রতিবিম্বের উচ্চতা। এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। ওকে, উচ্চতা। আমাদের বিবর্ধন, রৈখিক বিবর্ধনের সূত্র কি? রৈখিক বিবর্ধনের সূত্র হচ্ছে, আমি এর ওপরেই লিখে ফেলেছি, সরি তার জন্য, হচ্ছে এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু মাইনাস ডিআই বাই ডিও। মানেটা কিছুই আর নয়, আমরা রৈখিক বিবর্ধনকে কি দিয়ে ডিনোট করি? এম দিয়ে ডিনোট করি। এবং এম মানে হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। অঙ্ক করার জন্য যেটুকু লাগবে। এবং এম মানে আবার মাইনাস বস্তু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এভাবে লিখতেই পারি মাইনাস ভি বাই ইউ। এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশনের অঙ্ক, যে এভাবে বলতে পারি ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু এম। বলো বোঝা গেছে কিনা? এটা হচ্ছে আমাদের আর একটা ফর্মুলা যেটা আমাদের পরীক্ষাতে কিন্তু আসে, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে এবং এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আজকে ছবির থেকেও কিন্তু জিনিসটা বোঝার ব্যাপারটা বেশি, তাই জন্য হয়তো একটু স্লো লাগছে।
এটা হয়ে গেছে আমাদের রৈখিক বিবর্ধন। এবং রৈখিক বিবর্ধনে একটা গল্প আছে যে ম্যাম কখন বুঝবো যে রৈখিক বিবর্ধনটা কেমন হচ্ছে। যদি এম যদি নেগেটিভ হয়, যদি এমটা নেগেটিভ হয়, যদি এম নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্বটা কীরকম হবে? প্রতিবিম্বটা হবে হচ্ছে উল্টানো বা অবশীর্ষ হবে। যেমন দেখো এখানে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে। এবং যদি এমটা পজিটিভ হয় ম্যাম তাহলে কি হবে? কেন হচ্ছে বলো তো? যখন তোমাদেরকে আমি ছবিতে বললাম রৈখিক বিবর্ধনে বাঁ দিকে সমস্ত নেগেটিভ, ডান দিকে সমস্ত পজিটিভ, তুমি ওপর নিচ তুমি যদি দেখো, ওপর নিচ তুমি যদি দেখো তাহলেও তুমি দেখবে যে ওপরে আমাদের সমস্ত পজিটিভ হয় এরমভাবে, ওপরে সমস্ত পজিটিভ ধরবো এই ম্যাগনিফিকেশনের দিক থেকে, আর নিচের দিকে সমস্ত নেগেটিভ ধরবো। তাই নেগেটিভ মানে কি হয়েছে? মানে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর ওপর দিক মানে কি? উপর দিক পজিটিভ। তাহলে যদি প্রতিবিম্বটা এরম জায়গায় তৈরি হতো, এই গাছটা যদি এরকম তৈরি হতো প্রতিবিম্বটা, তাহলে কিন্তু আমি বলতাম যে প্রতিবিম্বটা সৎ হয়েছে এবং সমশীর্ষ হয়েছে, সমশীর্ষ হয়েছে, ঠিক আছে। তাহলে এম নেগেটিভ মানে প্রতিবিম্ব অবশীর্ষ বা উল্টানো, এবং এম পজিটিভ মানে প্রতিবিম্ব সমশীর্ষ বা সোজা। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে গোলীয় রশ্মি চিত্রের সাহায্যে গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে হচ্ছে। দেখো, যখন বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যখন কোনো আলোক রশ্মি যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, কিছু যে আমাদের রুলস পড়তে হয় ছবি আঁকার জন্য, তাই সেগুলো চট করে একবার দেখে নেব। যখন যাচ্ছে তখন কি হয়? তখন সেটা কিন্তু তোমার একদম এখানে সোজাসুজি যাচ্ছে, 90 ডিগ্রিতে পড়ছে, আবার সেই রাস্তাতেই কিন্তু গিয়ে ফিরে যাচ্ছে, কারণ এখানে কিন্তু সেটা অভিলম্ব 90 ডিগ্রি হয়। এটা অবতল দর্পণের ক্ষেত্রে, এবং যেটা এখানে উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু কি যাচ্ছে দেখো, আমাদের যদি সেটাকে মেলাই তাহলে মনে হবে যেন সেটা বক্রতা কেন্দ্রের মধ্যে যাচ্ছে, আবার সেই পথেই ফিরে আসছে, কারণ এখানে সেটা 90 ডিগ্রিতে আপতিত হচ্ছে। যদি ফোকাস বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি যদি যায় তখন কি হবে? কনকেভ মিররের ক্ষেত্রে যদি ফোকাস বিন্দুর মধ্যে কোনো আলোক রশ্মি যায় তাহলে সেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে বেরিয়ে যাবে। যদি উত্তল দর্পণের ক্ষেত্রে কোনো রশ্মি এমনভাবে আপতিত হলো যে যেন সেটাকে যদি আমি বাড়াই তাহলে সেটা ফোকাসের ওপর গিয়ে মিলিত হতো, তাহলে সেটা কিন্তু প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে বেরিয়ে যাবে। এবং কেস 3 কি? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে যদি কোনো আলোক রশ্মি আপতিত হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু সেটি ফোকাসের ওপর দিয়ে যেত, যেটা তোমাদের কেস 2 বললাম তার ঠিক উল্টো, তার ঠিক উল্টো, ঠিক আছে। সেম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে উত্তল দর্পণের উপর আপতিত হয় তাহলে সেটি যে প্রতিফলিত হয়ে যাচ্ছে সেটিকে যদি আমরা পেছন দিকে টানি বা ভাবি মনে হবে সেটি ফোকাস থেকে যাচ্ছে বা ফোকাস হয়ে যাচ্ছে। এই তিনটে হচ্ছে আমাদের রুলস যেগুলো আমাদের পড়তে হয়। অবতল দর্পণের প্রতিবিম্ব কিভাবে তৈরি হচ্ছে দেখে নাও একবার। দেখো, যখন প্রতিবিম্ব অসীমে থাকছে, তো বস্তু অসীমে থাকছে তখন কি প্রতিবিম্ব তৈরি হচ্ছে? কোথায়? তখন প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ কিরম হবে গঠিত, সব থেকে ছোট হবে, সদ্বিম্ব হচ্ছে। কেন সদ্বিম্ব হচ্ছে? কারণ দর্পণে এদিকে হচ্ছে, এবং উল্টানো হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যখন বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে আছে। সিটা কি? সি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। পরেরটা দেখি, সি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে আমাদের ফোকাস। বস্তুকে কোথায় রেখেছি? এই দিকটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি এবং আমাদের বস্তুর মাঝখানে আমরা কোনো পিকিউ বস্তুটাকে রেখেছি। রাখার জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? পি ড্যাশ কিউ ড্যাশ তৈরি হয়েছে। কিরম তৈরি হয়েছে? উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে উল্টো দিকে তৈরি হয়েছে, তাহলে প্রতিবিম্বটা কিরম হয়েছে? ছোট হয়েছে, সদ্বিম্ব হয়েছে, উল্টানো হয়েছে। কোথায় তৈরি হয়েছে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে, এফ এবং সি এর মাঝখানে। 3 নম্বর কেস কি হচ্ছে দেখো, বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হচ্ছে, দ্যাট ইজ এইখানে আমি বক্রতা কেন্দ্রে রাখলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। কেমন হবে? সমান দৈর্ঘ্যের হবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, কিরকম আসে? সদ্বিম্ব হচ্ছে, উল্টানো হচ্ছে, উল্টো দিকে তৈরি হচ্ছে। বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি বস্তুকে রাখি কি হয়ে যাচ্ছে?
যদি বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সি এবং ফোকাস হচ্ছে এফ, দুটোর মাঝে যদি পিকিউকে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব অসীম বড় হয়ে অনেকটা বড় হচ্ছে এবং বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে হচ্ছে বা অসীমে তৈরি হচ্ছে বলতে পারি, এবং প্রতিবিম্ব কিন্তু আকারে অনেকটা বড় হচ্ছে এবং কেমন দেখতে হচ্ছে দেখো উল্টো তৈরি হচ্ছে। সদ্বিম্ব কেন হচ্ছে? যেহেতু যেদিকে দর্পণ, দর্পণের সামনের দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাই সদ্বিম্ব হচ্ছে। যদি প্রতিবিম্ব এই দিকে তৈরি হতো তাহলে ক্ষেত্রে অসদ্বিম্ব হতো। এবার প্রতিবিম্বটাকে আমি ফোকাসে রাখলাম, বস্তুকে ফোকাসে রাখলাম। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে আমি জানি না, অসীমে, কারণ বস্তুটা দেখো তুমি সরল রেখায় চলে যাচ্ছে মানে অসীমে গিয়ে কোথাও মিলিত হবে, তাহলে বস্তু কিন্তু প্রতিবিম্ব অনেকটা বড় তৈরি হবে। এবং ফোকাস এবং পোলে বা মেরুর মাঝে যদি বস্তুকে রাখি, এই মাঝখানটাতে বস্তু তৈরি হচ্ছে কি সব থেকে বড় তৈরি হচ্ছে, অনেকটা বড় তৈরি হচ্ছে। এবং দেখো এক্ষেত্রে কিন্তু আমি এটাকে অসৎবিম্ব বলবো, কেন না দর্পণের কিন্তু উল্টো দিকে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যখন অবতল দর্পণ আমরা ব্যবহার করি তখন আমরা এই বড় ব্যাপারটাকে আমরা কিন্তু ইউজ করি, যেখানে দাড়ি কাটা বলো, অন্য যে কোনো জিনিস ডাক্তাররা যে জিনিসগুলো ইউজ করে সেগুলো কি করে, বা যখন আমরা দর্পণকে সামনের দিকে একটু দেখি তখন কি করি, একটু বড় দেখতে পাই কিন্তু উল্টানো দেখতে পাই। এই জিনিসটাকে কিন্তু আমরা গোলীয় দর্পণে, অবতল দর্পণে ব্যবহার করছি। তাহলে ছোট করে একটা সেম ছোট জিনিস দেখে নাও। প্রথমে আমি বস্তুকে কোথায় রাখলাম? ইনফিনিটিতে মানে অসীমে রাখলাম, আমি 1 নম্বর দিয়ে বললাম। প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? প্রতিবিম্ব ফোকাসে তৈরি হলো এবং খুব ছোট তৈরি হলো। এরপর রাখলাম কোথায়? সি মানে বক্রতা কেন্দ্র এবং আমাদের কোথায় রাখলাম? অসীম এর মাঝে রাখলাম 2 নম্বর। প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হলো 2, ঠিক আছে। 3 নম্বর বস্তুকে রাখলাম ছোট তৈরি হলো, দেখো সাইজও ছোট হচ্ছে। এবার বস্তুকে রাখলাম 3 নম্বরে, কোথায় রাখলাম? বক্রতা কেন্দ্রে রাখলাম। প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? বক্রতা কেন্দ্রেই তৈরি হলো 3 নম্বর। কিরম সাইজ হলো? সেম সাইজ হলো, উল্টানো হচ্ছে কিন্তু। এবার আমি বস্তুকে রাখলাম কোথায়? বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সি, এটা সি ছিল এখানে সি আছে, হ্যাঁ সি বক্রতা কেন্দ্র, এবং এটা হচ্ছে এফ, দুটোর মাঝে আমি বস্তুকে রাখলাম। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে দেখো এটা সি, এদিকে ইনফিনিটি মানে অসীম এবং ইনফিনিটি এবং বক্রতা কেন্দ্রের মাঝে কোথাও তৈরি হচ্ছে এবং সাইজে কিন্তু প্রতিবিম্বটি বড় হচ্ছে। বস্তুকে রাখলাম আমি ফোকাসে রাখলাম, ফোকাসে যখন বস্তুকে রাখছি প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? অসীমে তৈরি হচ্ছে এবং বেশ বড় তৈরি হচ্ছে। বস্তুকে আমি ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলাম, প্রতিবিম্ব তৈরি হচ্ছে উল্টো দিকে তৈরি হচ্ছে, দর্পণে উল্টো দিকে অসৎ বিম্ব তৈরি হচ্ছে এবং একমাত্র ক্ষেত্র যেখানে সোজা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে খুব সহজে কিন্তু মনে রাখতে পারবে, এটা বলে আমার মনে হয়। উত্তল দর্পণের প্রতিবিম্বের অবস্থান দেখে নাও। উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখবে? বস্তু দুটো ক্ষেত্রেই হতে পারে, একটা হচ্ছে দুটো ক্ষেত্রেই দেখো খুব ছোট আকারের চিত্র তৈরি হয় প্রতিবিম্বের মধ্যে। প্রতিবিম্ব যখন খুব ছোট হয়, যখন আমরা উত্তল দর্পণ কখন ব্যবহার করি? যখন অনেকটা জায়গার অংশ ছবি আমাকে খুব ছোট জায়গাটা দেখতে হয় তখন আমরা উত্তল দর্পণটা ব্যবহার করছি, যে ক্ষেত্রে প্রতিবিম্বটা কিন্তু খুব ছোট সাইজের আমাদের তৈরি হচ্ছে। ব্যবহার দেখে নিচ্ছি আমরা। উত্তল দর্পণ, অবতল দর্পণ ব্যবহৃত হচ্ছে আমাদের তোমার যে ইউজ করি আমরা দাড়ি কামানোটাতে, তারপরে সার্চ লাইট বা এসবের জিনিসে ব্যবহৃত হচ্ছে। তারপর চোখের কিছু জিনিস দেখতে আমরা অবতল দর্পণকে ব্যবহার করছি, এটা হচ্ছে সার্চ লাইট। সার্চ লাইটের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সৌরচুল্লিতে ব্যবহার করা হয়, সৌরচুল্লি পরীক্ষাতে এগুলো আসে, সৌরচুল্লিতে ব্যবহৃত হচ্ছে। অপথ্যালমোস্কোপ, অপথ্যালমোস্কোপ ব্যবহৃত হচ্ছে। তারপরে মোটর গাড়ি হেডলাইটে ব্যবহৃত হচ্ছে। হেডলাইটে ব্যবহৃত হচ্ছে। দাড়ি কামানো দর্পণ তো আমি বললামই, এগুলোতে ব্যবহৃত হচ্ছে। উত্তল দর্পণ কোথায় লাগছে? সব সময় কিন্তু উত্তল দর্পণ সোজা জিনিস দেখাচ্ছে এবং ব্যবহৃত ছোট প্রতিবিম্ব দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের যে ভিউ ফাউন্ডারে ব্যবহৃত হচ্ছে, রাস্তার যে বাতি থাকে তাতে প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হচ্ছে,
তাহলে এই ছোট জায়গাতে দেখো আমরা অনেক গাড়িগুলোকে ছোট ছোট করে দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটা রাস্তার অংশ কভার করছে, সেই জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। যে গাড়ি যে চালাচ্ছেন তিনি কিন্তু এই সাইডের দিয়ে পেছনের অনেকটা রাস্তার অংশ উনি ছোট জায়গার মধ্যে দেখে ফেলতে পারছেন, তাই জন্য আমাদের উত্তল দর্পণ কিন্তু এভাবে ব্যবহার করা হচ্ছে। সব রকমের টাইপেরই আছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে উত্তল দর্পণ নিচের কোনটিতে ব্যবহার করা হচ্ছে? গাড়ির রিয়ার ভিউ দর্পণ হিসেবে, কাঁচের জানলা হিসেবে, মেকআপ দর্পণ হিসেবে, টেলিস্কোপ হিসেবে। এদের মধ্যে যে রিয়ার ভিউ মিরারটা আছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, গাড়ির রিয়ার ভিউ দর্পণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মেকআপ দর্পণ যখন দর্পণ হিসেবে ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কনকেভ মিরার বা অবতল দর্পণ ব্যবহার করা হয়, দেখবে সবাই ব্যবহার করছে। আচ্ছা, কাঁচের জানলাতে আমরা ব্যবহার করছি প্লেন মিরার বা যেটা নর্মাল যে দর্পণ ব্যবহার করি সেইটা। এই কনকেভ মিরার আর কি কাজে লাগে তোমাদেরকে আগেই বলেছি, সার্চ লাইট, টর্চ লাইট যেগুলো থাকে সেগুলোতে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্যবহার করা হয় বিভিন্ন যে দাঁতের অপথ্যালমোস্কোপ, এগুলোতে ইউজ করা হয়, যে কারণে একে আমরা ডক্টরস মিরারও কিন্তু বলা হয়ে থাকে, ডক্টরস মিরারও বলা হয়ে থাকছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা। একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হলো গোলীয় দর্পণের মধ্যবিন্দু, গোলীয় দর্পণের মধ্যবিন্দু, গোলীয় দর্পণ যে ফাঁপা বৃত্তের অংশ তার মধ্যবিন্দু, যে বিন্দু দিয়ে আলোর রেখা আসছে প্রতিভাত হয়ে, যে বিন্দু দিয়ে প্রতিফলনের পর আলোক রেখাগুলি বেরিয়ে যায় মূল অক্ষের সমান্তরালে। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা? এটা যদি একটা অবতল দর্পণ হয় তাহলে এই দর্পণটা যে বৃত্তের অংশ থাকছে সেই বৃত্তের যে কেন্দ্র থাকছে তাকে আমরা কি বলি? সি, দ্যাট ইজ সি মানে হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, তাই না? আর এটাকে কি বলি? পোল বলি, যেটা হচ্ছে এই প্রতিফলক তলের যে মধ্যবিন্দু তাকে পোল বলি, এবং দুটো মাঝ দিয়ে যে সংযোগকারী রেখা তাকে আমরা কি বলি? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, সেই বিন্দুকে কি বিন্দু বলা হয় যেখানে আলোক রেখাগুলি একসাথে সাক্ষাৎ করছে? ছবিটা দেখে নিচ্ছি একটু। উত্তর হয়ে যাচ্ছে ফোকাস। একটা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখিয়েছি, কারণ অবতল দর্পণ তো আমরা প্রায়ই করছি। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যখন কোনো রশ্মিগুলো এখানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর তারা যখন প্রতিফলিত হচ্ছে যেন মনে হচ্ছে তারা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, যে নির্দিষ্ট বিন্দু থেকে তারা সাক্ষাৎ করে, এখানে লিখেছে সাক্ষাৎ করে, এই জিনিসটা হবে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে তারা সাক্ষাৎ করে, বা বা বলতে পারি কোনো বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হয়, কোনো বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হয়, সেটা কার ক্ষেত্রে হয়? সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে হয়, সেটাকে আমরা কি বলি? ফোকাস বলি। এই যে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর উপস্থিত, যেহেতু রেখাগুলো সমান্তরালভাবে পড়ছে, উত্তর হচ্ছে ফোকাস। একটি গোলীয় দর্পণে প্রতিফলক তলের উপর অবস্থানকারী মধ্যবিন্দুটি কোনটি? বলো, বক্রতা কেন্দ্র, ফোকাস, মেরুবিন্দু, ফোকাস দৈর্ঘ্য। প্রতিফলক তলের ওপর অবস্থানকারী মধ্যবিন্দু, উত্তর হয়ে যাচ্ছে মেরুবিন্দু বা পোল। যদি এটা একটা আমাদের, এটা হচ্ছে তোমার কনভেক্স মিরার বা উত্তল দর্পণ দেখানো হয়েছে, এদিকে এটা কনকেভ মিরার দেখানো হয়েছে, আমি একটাতেই দুটো দেখিয়েছি, এবং মাঝখানে এর ক্ষেত্রে এটা পোল, উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে এইটা পোল বা মেরু হয়ে যাচ্ছে। তাহলে পোল বা মেরু কোনটা? এই যে প্রতিফলক তল, যদি কনকেভ মিরারে আলো এভাবে আপতিত হতো, দিয়ে এভাবে এসে মিলিত হতো, তাই না? এমভাবে এসে এরমভাবে মিলিত হয় কনকেভ মিরারের ক্ষেত্রে, বা অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? এভাবে আপতিত হয়, প্রতিফলক তলটা উপরের দিকে দিয়ে তারা এভাবে ছড়িয়ে যায়, এভাবে ছড়িয়ে যায়, প্রতিফলিত এভাবে ছড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে তার একটা কোনো বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে, সেক্ষেত্রে এইটা ফোকাস হয়ে যাবে উত্তল দর্পণের ক্ষেত্রে। আর অবতল দর্পণের ক্ষেত্রে এই বিন্দুটা ফোকাস হয়ে যাবে, রাইট? তাহলে এই যে প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, দুটোর ক্ষেত্রে কে? পোল বা মেরুবিন্দু। ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক কি হয়ে যাচ্ছে, এটা যদি আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার হয় মানে বক্রতা কেন্দ্র হয়, জিনিসটা বক্রতা কেন্দ্র হয়, এবং ফোকাল লেন্থ বা ফোকাস যদি আমাদের এইটা হয়, এই দূরত্বটা হয়ে যায় এফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এফ ফোকাস, এটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র, তাহলে এফ ইজুকাল টু সি বাই 2, বা আমি বলতে পারি এফ মানে ফোকাস দৈর্ঘ্য ইজুকালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, তাই না? এটা বলতে পারি।
দ্যাট ইজ এখানে কোনটা আসছে আর ইকুয়ালস টু 2f। উত্তরে যাচ্ছে আমাদের আনসার বি। একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ হলো 30 সেন্টিমিটার, তাহলে সেটি ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো বক্রতা ব্যাসার্ধ কত, লাল পেনটা করে নি। বক্রতা ব্যাসার্ধ ইজুকালস টু 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, এটা তো আমরা আগেই দেখেছি। দেখো একবার তুমি ফর্মুলা জানলে সব অঙ্ক করতে পারবে, তাই না? ফোকাস দৈর্ঘ্য মানে হচ্ছে এফ, আর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, মানে আর ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 2f। ওকে, তাহলে আর বাই 2 ইকুয়ালস টু এফ। ওকে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে আর কত, এখানে বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার বলতে 30/2 15 সেন্টিমিটার। এবার দেখো এখানে তো কোথাও নেই ভাই মাইনাস 15 সেন্টিমিটার, বুঝলাম। বলেছে অবতল দর্পণ, আমি কি বলেছিলাম? অবতল দর্পণ মানে এই অবতল দর্পণ, তার মানে মনে করো কি বলেছিলাম, বাঁ দিকে যা থাকবে সব মাইনাস, ডান দিকে যা থাকবে সব প্লাস। এই হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে ফোকাস কোনখানে থাকবে? এরম জায়গায় থাকবে। সেন্টার অফ দ্য কার্ভেচার কোথায় থাকবে? এরম জায়গায় থাকবে। ফোকাস কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? ফোকাস নেগেটিভ মনে আছে অবতল দর্পণের ক্ষেত্রে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে -50 সেন্টিমিটার। আনসার হচ্ছে আমাদের অপশন এ। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, 5 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ যুক্ত একটি উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, বলে বর্ধন কত হবে? রৈখিক বর্ধন মানে এম এর ভ্যালু জানতে চেয়েছে, এম কত হবে? ফর্মুলা কি বলেছে দেখো, আমাকে বস্তু দূরত্ব বলে দিয়েছে 10 সেন্টিমিটার, মানে ভি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বলে দিয়েছে। বক্রতা ব্যাসার্ধ বলে দিয়ে 5 সেন্টিমিটার, মানে আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার বলে দিয়েছে। ওকে, আবার আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু 2f, রাইট? তার মানে এখান থেকে আমি এফ পেয়ে যাচ্ছি। এখান থেকে এফ কত পাচ্ছি? এফ ইজুকালস টু আমার কি? r/2, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার। এবার দেখো এটা কি বলেছে? এটা উত্তল দর্পণ বলেছে, তাই না? উত্তল দর্পণের ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই কি বলেছি? বাঁ দিকে যা থাকবে সব মাইনাস, ডান দিকে যা থাকবে সব প্লাস। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুকে তো আমি এখানে রাখলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব আমার এদিকে কোথাও তৈরি হচ্ছে, আমি দেখবো, সেটা আমি জানি না। বলেছে ফোকাস কোথায়? উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস এদিকে হয়, তার মানে এক্ষেত্রে কিন্তু ফোকাস কি হবে? +2.5 সেন্টিমিটার হবে। কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। ক্লিয়ার কিনা বলো? এবার আমি আসছি মিরার ফর্মুলা করব। কি মিরার ফর্মুলা? 1/v + 1/u ইকুয়ালস টু 1/f, আমাদের মিরার ফর্মুলা, যেখানে ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, যেটা আমাকে বার করতে হবে, কারণ এখানে কোথাও দেওয়া নেই বস্তু দূরত্বটা কোথাও। তাহলে এখান থেকে বার করে নিয়েছি আমরা। এখানে দেখো ভি, 1/v ইকুয়ালস টু আমাদের এখানে বস্তু দূরত্ব। আর একটা কথা কি বলেছি? বস্তু দূরত্ব উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক সব ক্ষেত্রে কি হবে? নেগেটিভই হবে, কারণ কোনো অপশন নেই ওর। তাহলে এখানে ইউটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 1/v মাইনাস 1/u, কেন মাইনাস করলাম বুঝতে পারছো? ইকুয়ালস টু 1/f পজিটিভ হবে, কারণ এটা উত্তল দর্পণ বলেছে। ইকুয়ালস টু 1/v কত হয়ে যাচ্ছে? 1/f প্লাস 1/u, তাহলে ইকুয়ালস টু 1v। তাহলে মানে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে 1/f কত? 1/2.5 সেন্টিমিটার, আর 1/u কত হয়ে যাচ্ছে? ইউটা আমি জানি না, আমাকে বার করতে হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে হাফ ইকুয়ালস টু v। দর্পণে বস্তু ইউটা দেওয়া আছে, সরি ইউটা দেওয়া আছে, দেখিনি, ইউটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? তাহলে 1/2.5, তাহলে এখান থেকে v পেয়ে যাচ্ছি আমি হচ্ছে 1/v পেয়ে যাচ্ছে হচ্ছে 1/2, দ্যাট ইজ v ইকুয়ালস টু 2, v কে আসছে 2 পেয়ে যাচ্ছি আমি এখানে উত্তর। এবার আমি আসছি বর্ধনের ক্ষেত্রে। দাঁড়াও, এবার আমাকে ম্যাগনিফিকেশনটা বার করতে হবে, এম বার করতে হবে, তাই না?
তাহলে আমি অন্য কালারে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যাগনিফিকেশনটা বার করতে হবে। তাহলে বর্ধন বা এম ইকুয়ালস টু কি হবে, ফর্মুলা কি, মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে ভি কিন্তু পজিটিভ বেরিয়েছে, ভি পজিটিভ মানে প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ, তার মানে উত্তল দর্পণে নিশ্চয়ই প্রতিবিম্বটা এই দিকে কোথাও তৈরি হবে, তাই জন্য এটা পজিটিভ তৈরি হচ্ছে, সেই জন্য, নইলে হতো না। তাই মাইনাস ভি বাই ইউ হচ্ছে ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা মাইনাস ভি বাই ইউ। এবার তার মানে মাইনাস, এখানে কিন্তু এটা 2 আছে, তাহলে -2 করলাম, ঠিক আছে। ইউ কত, ইউ সবসময় নেগেটিভ হবে, সেই জন্য আমি এখানে ইউ নেগেটিভ করেছি, তাই জন্য ইউ মানে হচ্ছে -10। উত্তর কত হচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে আমার 0.2, আনসার হয়ে যাচ্ছে আমার 0.2। ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এবার আমরা নেক্সট যাচ্ছি, যেটা নিচে কোন দর্পণকে অভিসরণ দর্পণ বলা হচ্ছে, অভিসরণ দর্পণ বলা হচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের অবতল দর্পণকে বলা হয়। কেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে যখন অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আলোকরশ্মিগুলো প্রতিফলিত হয়ে কি হয়ে যাচ্ছে, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে বলে মনে হয়, বা অভিসারী হচ্ছে বলে মনে হয়, তাই জন্য এই অভিসরণ দর্পণ, বা একে আমরা অভিসারী দর্পণও বলতে পারি, যে কোনো একটা বলতে পারো। আর কনভেক্স মিরর বা উত্তল দর্পণকে আমরা কি বলছি, চারদিকে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে, একে আমরা অপসারী দর্পণ বলি। নেক্সট যাচ্ছি, একটি অপতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 6.2 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। তুমি তো জানোই যে কি এফ ইজুকালস টু আর বাই 2, তার মানে 6.2 বাই 2, দ্যাট ইজ 3.1। আনসার আছে 3.1 সেন্টিমিটার। গাড়ি হেডলাইট হিসেবে কি দর্পণ ব্যবহার করা হচ্ছে, সবাই এটা জানি, গাড়ি হেডলাইট হিসেবে সবসময় ব্যবহার করা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। এখানে কি হয়, গাড়ির যে হেডলাইটটা থাকে এখানে, এটা হচ্ছে অবতল দর্পণ, এক্ষেত্রে গাড়ি হেডলাইটটাকে আমাদের ফোকাসে রাখা হচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস যখন আলো কি হচ্ছে, এখানে দর্পণটাকে রাখা হচ্ছে, এখানে দর্পণটাকে ফোকাসে রাখা হয়, ফোকাসে রাখা হলে এখান থেকে যে আলোক রশ্মিগুচ্ছগুলো আপতিত হয়, সেগুলো কি হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যায়, যে এভাবে সমান্তরাল সঙ্গে ভাবে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এভাবে গিয়ে সমান্তরালে প্রতিফলিত হয়ে যায়। এটা সমান্তরাল হলো না যদিও, পরেরটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, প্রতিফলিত হয়ে গিয়ে জিনিসটাকে আলোকিত করছে। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, সেটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা সার্চ লাইটের ক্ষেত্রেও দেখা যায়, সার্চ লাইট সব জায়গাতে কিন্তু অবজেক্টকে কোথায় রাখা হচ্ছে, ফোকাসে রাখা হচ্ছে। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব 10 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব যদি বস্তুর দিকেই তৈরি হয়, তাহলে ফোকাস দূরত্ব কত হবে। দেখো, এখানে বলেছে অবতল দর্পণ, রাইট। অবতল দর্পণ মানে হচ্ছে যে কনকেভ মিরর। কনকেভ মিররের ক্ষেত্রে আমরা কি জানি, এই হচ্ছে কনকেভ মিরর, বলে দিয়েছে কি, কনকেভ মিরর এখানে প্রতিবিম্ব বস্তুকে আমি রেখেছি। এবার বস্তু দূরত্ব সবসময় কিন্তু নেগেটিভ হয়, আমরা জানি, কারণ নেগেটিভ সবসময় নেগেটিভ, এদিকে সবসময় পজিটিভ হবে, তার মানে ইউ ইকুয়ালস টু -10। কেন -10, যেহেতু বাঁদিকে আছে সেই জন্য হলো। প্রতিবিম্ব দূরত্ব 15 সেন্টিমিটার হবে, এবং বলে দিয়েছে প্রতিবিম্ব বস্তুর দিকেই তৈরি হচ্ছে, মানে প্রতিবিম্বটা এই দিকে কোথাও তৈরি হচ্ছে, আর প্রতিবিম্ব দূরত্ব 15 সেন্টিমিটার, মানে এইদিকে কোথাও তৈরি হচ্ছে প্রতিবিম্বটা, এইদিকে কোথাও। এটা যদি বস্তু দূরত্ব হয়, বস্তু দূরত্ব 10 সেন্টিমিটার বলে দিয়েছে, আর প্রতিবিম্ব দূরত্ব এদিকে কোথাও হচ্ছে 15 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব বস্তুর দিকে মানে হচ্ছে সদ্বিম্ব হবে, মানে ভি ইকুয়ালস টু আমার কিন্তু মাইনাসই হবে, কারণ এদিকে হচ্ছে, এটা কিরকম হবে, সদ্বিম্ব হবে, এবং উল্টানো হবে, নর্মালি উল্টো হবে, যেহেতু উল্টো হচ্ছে। তাহলে ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। আমি জাস্ট ফর্মুলায় বসাচ্ছি, আমার ভিও নেগেটিভ, তার মানে -1/15,
মাইনাস 1/10 ইকুয়ালস টু 1/f, রাইট? তাহলে উত্তর কত হচ্ছে আমার? উত্তর হয়ে যাচ্ছে 30, 15 দুগুণে 30, -2 -3, দ্যাট ইজ ইকুয়ালস টু -5/30। তার মানে হয়ে যাচ্ছে আমার 1/f ইকুয়ালস টু -1/6। তার মানে f ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -6। তার মানে f কোথায় হচ্ছে? f এরকম কোনোটা জায়গায় হচ্ছে, এখানে f হচ্ছে, যার দূরত্ব কত? 6 সেন্টিমিটার। -6 কেন হচ্ছে? -6 কেন বলছি? অবতল দর্পণ এই যে বাঁ দিকে সমস্ত নেগেটিভ, তাহলে উত্তর আছে অপশন এ। ঠিক আছে, একটি অবতল দর্পণকে সূর্যের সামনে এমনভাবে রাখা হলো যাতে দর্পণ থেকে 5 মিটার দূরে মূল অক্ষের ওপর সূর্যরশ্মি অভিসারিত হয়। একটি 3 মিটার লম্বা মোমবাতিকে দর্পণ থেকে মূল অক্ষের ওপর 10 মিটার রাখা হলে প্রতিবিম্বের দূরত্ব কত নির্ণয় করো। আচ্ছা দেখো, এটা একটু টাফ অঙ্ক, আমি একটু টাফ অঙ্কই রেখেছি, আস্তে আস্তে আমরা কিন্তু একটু একটু করে করছি। দেখো বলেছে মূল অক্ষের পর সূর্যরশ্মি অভিসারিত হয়। সূর্যরশ্মি কোথায়? এখানে অবতল দর্পণ রাখলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আচ্ছা ছবিটাকে এদিকে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা, ছবিটা লিখতে। অবতল দর্পণ এটা হচ্ছে প্রধান অক্ষ, দ্যাট ইজ এক্স এবং ওয়াই। এবার কি বলেছে? বলেছে যে সূর্যের উপর রাখা হলে দর্পণ থেকে 5 মিটার দূরে অভিসারিত হচ্ছে। কোন জায়গায় রশ্মি অভিসারিত হয়? ফোকাসের ওপর হয়। আমরা জানি তো যে ফোকাসের ওপর অভিসারিত হয়। তাহলে এখানে কিন্তু বলছে এফ, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এটাই বলার কারণ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 5 মিটার, এটাই বলে দিচ্ছে। তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে আবার ফোকাস কি হবে? নেগেটিভ হবে, তার মানে এটা হচ্ছে -5 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার বলেছে যে এটা 3 মিটার লম্বা মোমবাতি দর্পণকে মূল অক্ষের ওপর 10 মিটার দূরে রাখা হলো। তাহলে বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব মানে হচ্ছে ইউ ইকুয়ালস টু কত হচ্ছে? -10। কারণ হচ্ছে অবতল দর্পণ বলেছি, তাই জন্য 10 মিটার দূরে রাখলাম। প্রশ্ন হচ্ছে আমাকে এম বার করতে হলে কি বার করতে হবে? এম এর ফর্মুলা কি? আমাকে কিন্তু এম বার করতে হবে। এম মানে হচ্ছে -v/u, এইটা হচ্ছে ফর্মুলা। তার জন্য আমার ইউ পেয়ে গেছি, ভি বার করতে হবে। ইউটা তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব কত আমাকে বার করতে হবে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, ফর্মুলা ফেলছি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। ওকে, তাহলে 1/v -1/10 ইকুয়ালস টু কত হচ্ছে? -1/15, সরি 5। বুঝতে পারছো কিনা দেখো, তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1/v কত পাচ্ছি দেখো? -1/5 প্লাস 1/10। বোঝা যাচ্ছে? তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে এখানে? -1/10। তার মানে হচ্ছে এখান থেকে কি পাচ্ছি? v ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমার? -10। v হয়ে যাচ্ছে -10। তার মানে বস্তুকে যদি এখানে রাখি, যেটা দূরত্ব হচ্ছে পোল থেকে কত আমার u ইকুয়ালস টু 10 মিটার হয়, প্রতিবিম্ব কিন্তু এই দিকেই তৈরি হয়ে যাচ্ছে, উল্টো দিকে তৈরি হয়ে যাচ্ছে। এখানে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু v ইকুয়ালস টু 10 মিটারই হয়ে যাচ্ছে। v ইকুয়ালস টু কিন্তু 10 মিটারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রতিবিম্ব দূরত্ব এম এখানে বার করতে দেয়নি, আমি এম দেখে এটা বলে দিয়েছিলাম -v/u, তার মানে এটা আমার লাগবে না। আমাকে কিন্তু শুধু প্রতিবিম্ব দূরত্বটাই বার করতে হবে, আমি সেটাই বার করেছি, দ্যাট ইজ -10। এখানে দেখো কোথাও -10 লেখা নেই। কেন লেখা নেই? কারণ এখানে আমাকে +10 মানে আমি তো এখানে মাইনাস বলতে বোঝাতে চেয়েছি কি, যে অবতল দর্পণ এটা বোঝাতে চেয়েছি। কারণ অপশান নিয়ে আমি এখানে শুধু 10 করবো, অপশান হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন যাচ্ছে, তাহলে -10 মানে এদিকে হচ্ছে, তার মানে দর্পণটা প্রতিবিম্ব কিরকম হচ্ছে? সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর একটা জিনিস মানে বুঝতেই পারছো নিশ্চয়ই, দেখো অদ্ভুত জিনিস, তার মানে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? এখানে দেখো ফোকাসটা 5 মিটার আর বস্তুকে আমি 10 মিটার রেখেছি, তার মানে এটা কিন্তু বক্রতা কেন্দ্র। দেখেছো, মানে বস্তু এবং প্রতিবিম্ব দুটোকে কিন্তু বক্রতা কেন্দ্রে রাখা হয়েছিল।
10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি অবতল দর্পণে যদি প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বের 4 গুণ হয় তাহলে বস্তু দূরত্ব কত হবে? সেন্টিমিটারে বার করতে বলেছে। আচ্ছা, এটা মিটারে বার করতে বলেছিল বলে এম লেখা ছিল, হ্যাঁ, এটা সেন্টিমিটারে বার করতে বলেছে। তাহলে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য মানে হচ্ছে এফ ইকুয়ালস টু -10 সেন্টিমিটার, কারণ এখানে অবতল দর্পণ বলে দিয়েছে এবং অবতল দর্পণে এফ ইকুয়ালস টু মাইনাস হয়, আমরা জানি। তাহলে এখানে কি বলেছে? ফর্মুলা যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, ফর্মুলা অনুযায়ী বলেছে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বের 4 গুণ, তাই না? আমি ধরে নিচ্ছি বস্তু দূরত্ব হচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্স। আর সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে -x হবে, কারণ সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু সবসময় কি হবে? নেগেটিভ হবে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব বলেছে হচ্ছে আমার বস্তু দূরত্বের 4 গুণ, মানে হচ্ছে -4x। আমি এইটুকু জানলাম, এটা জেনে গেলাম। তাহলে এখানে কি ফর্মুলা বসাচ্ছি? জাস্ট 1/4x minus 1/x equals to -1/10. দ্যাট ইজ কি হয়ে যাচ্ছে? মাইনাস কেটে দাও চারদিকে। 1/4x plus 1/x equals to 1/10. দ্যাট ইজ 5/4x equals to কত হয়ে যাচ্ছে? 1/10। তার মানে 4x equals to 50, x equals to 12.5। তার মানে আমাকে বলছে বস্তু দূরত্ব বার করতে হবে সেন্টিমিটারে। বস্তু দূরত্ব কত? আমি এক্স ধরেছিলাম, এক্স মানে হচ্ছে 12.5, আনসার হচ্ছে আমাদের 12.5, অপশন ডি। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকছে। তোমাদের ক্লাস কেমন লাগছে আমাকে জানিও। আর পরের দিন আমি আস্তে আস্তে করে আমি তোমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার করছি, পরের দিন আমি নেক্সট টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ ক্লাস।